ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি মূলদ অমূলদ এই অধ্যায়ের 16 পেজের অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান দেখাবো। তো আজ আমরা প্রথমে শুরু করব 10 থেকে। তো 10 নম্বর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। 10 নম্বর অঙ্কটাতে বলছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। তাহলে একজন কৃষক কতটি চারা গাছ কিনলো? 595টি। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটি বা প্রতিটি এই ধরনের কথা যদি থাকে তাহলে মনে করতে হবে সেখানে একটির কথা বলা আছে, যে একটি চারার দাম হচ্ছে 12 টাকা। এখন মনে করো একটা সিম্পল হিসেব, তুমি বাসায় আসো, তোমার আব্বু বা তোমার আম্মু 2টা ফল কিনে এনেছে, 2টা আপেল কিনে এনেছে। তো এখন তোমার আম্মু জিজ্ঞাসা করলো যে আপেলগুলো কত টাকা করে নিয়েছে, তাই না? তো এখন তোমার আব্বু বলল যে প্রতিটা আপেল 15 টাকা করে নিয়েছে। তাহলে প্রতিটা আপেল 15 টাকা, তার মানে কি একটা আপেল 15 টাকা করে নিয়েছে, তাহলে 2টা আপেলে কত? 30 টাকা নিয়েছে। বিষয়টি কি ক্লিয়ার তোমাদের কাছে? যে প্রতিটা আপেল, তাহলে প্রতিটা আপেল বলতে একটি আপেল 15 টাকা করে বোঝানো হয়েছে। ঠিক সেম এখানেও প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, অর্থাৎ এখানেও বোঝানো হয়েছে যে একটি চারা গাছ, অর্থাৎ এখানে যে 595টি চারা গাছ, এর মাঝে প্রতিটা চারা গাছের মূল্যই 12 টাকা করে। তাহলে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে? তাহলে এখানে যদি আমরা দেখি একটি চারা গাছের মূল্য যদি 12 টাকা হয়, তাহলে 595টি চারা গাছের মূল্য অবশ্যই অনেক বেশি হবে, তাই না? আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, এটা তো আমরা সকলেই জানি। তো চলো তাহলে অঙ্কটা দেখে আসি। এখানে তাহলে আমরা ক নম্বরটাতে সমাধান করব। ক নম্বরটাতে লিখব একটি চারা গাছের মূল্য। এখানে একটি চারা গাছের মূল্য আমরা দেখলাম কি একটি চারা গাছের মূল্য দেয়া আছে কত বলো তো? একটি চারা গাছের মূল্য দেয়া আছে 12 টাকা। তাই আমরা এখানে লিখব এই যে 12 টাকা। তো এখন আমাদের তো বের করতে বলেছে মোট চারা গাছের মূল্য কত, তাই না? তাহলে কয়টি চারা গাছ ছিল? 595টি। তাহলে এখানেও আমি লিখবো এই যে 595টি চারা গাছের মূল্য। একই জিনিস বারবার লেখা থেকে আমি ডট ডট দিলাম, যার মানে একই জিনিস বারবার হবে। তো এখানে 12 গুণ এই যে 595, তাহলে 12 গুণ 595টা যদি আমরা এই সাইডে গুণ করি, দেখো এখানে যদি আমি 595কে 12 দ্বারা গুণ করি, এই যে 12 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আসবে 7140। এটা একবারও গুণ করা যায়, আবার ভেঙে ভেঙেও গুণ করা যায়। তোমরা এটা চাইলে গুণ করে নিও ক্যালকুলেটরে। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার, অর্থাৎ 10-এর ক নম্বরের অ্যান্সার হচ্ছে 7140 টাকা। তো তাহলে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছিল? 7140 টাকা। এবার আমাদের বলেছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে অবশ্যই অবশিষ্ট থাকবে, এটা শিওর, কিন্তু কয়টি অবশিষ্ট থাকবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করার জন্য অবশ্যই এই যে 595-এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো 595-এর বর্গমূল কীভাবে নির্ণয় করব? দেখো আমরা কিন্তু বর্গমূল এর আগেও আমরা নির্ণয় করা শিখেছিলাম, তো সেম প্রসেসে এখানে আমরা করব। এখন দেখো এখানে 3টে সংখ্যা আছে, তাই না? এই 2টা এক জোড়া আর এটা একটা সিঙ্গেল। তাহলে সিঙ্গেলের কাজ আমরা আগে করি সব সময়। তো 5 পর্যন্ত যদি আমরা সংখ্যা গণনা করি, 5 পর্যন্ত সর্বশেষ বর্গ সংখ্যা কত বলো তো? 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়। এখানে দেখো আমি এই যে বর্গ সংখ্যা বলতে এটাকে বোঝাই, 1 গুণ 1, তাহলে কি 1কে 1, তাহলে আমি যদি 2কে স্কোয়ার করি তাহলে 2 গুণ 2, তাহলে 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4। আর আমি যদি 3কে স্কোয়ার করি তাহলে 3 গুণ 3, তাহলে 3 3কে 9 হয়ে যায়। তাহলে আমার দরকার 5, কিন্তু 5 বা 5-এর কাছাকাছি যেতে হবে, তাহলে 9 তো অনেক বেশি বড় হয়ে যায়, তাই না?
তাহলে আমি 2 নেব, কারণ এই যে 2 নিলে আমার 4 হচ্ছে, তাহলে এখানে আমি 2 নেব আর এর বর্গ সংখ্যাটা 4 এখানে আমি বসিয়ে দেব। দেওয়ার পরে এখন দেখো এটা তো এই সাইডে আমি রাফ করেছি, তো এই যে 2 এর মানে এইখানে যেই সংখ্যাটা নেব সেই সংখ্যাটা সাথে আবার 2 গুণ করতে হবে। এখানে যদি 5 হতো তাহলে এখানে আমি 10 লিখতাম, এখানে যদি 6 হতো এখানে 6 এর ডবল কত 12, এখানে আমি 12 লিখতাম। তো এখানে আমার 2 আছে, তাহলে 2 দুখানি কত, 2 দুখানি 4, এই 4 আমি এখানে লিখলাম। তাহলে 5 4 আছে, কত হলে 5 হবে 1 আর এই 2টা সংখ্যা আমি নামিয়ে নেব, যেহেতু 2টায় মিলে একটা জোড় বেঁধেছি তো এক জোড় আমি নিচে নামিয়ে নেব। তো এখন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যাটা আমি এখানেও বসালে এখানতে এই 2টা সংখ্যা গুণ করলে আমি এইটা ফিরে পাই। তো এখন যদি আমি এখানে 1 দিই, এখানে আমার 1 হয়ে যায়, তাহলে 41কে 41 হয়ে যায়, হয় না। এখানে যদি আমি 2 দিই, দেখো এখানে আমি যদি এই যে 42 গুণ 2, তাহলে 2 দুখানে 4 আর 2 4 দুখানে 8, তাহলে 84 হয়, কিন্তু আমার লাগবে আরও বেশি। তাহলে 195 এর কাছাকাছি যেতে হলে আমি তাহলে 4 দ্বারা গুণ করে দেখি। এখানে 4 গুণ 4, তাহলে 4 4 16, 6 হাতে আমার 1 আর 4 4 16 আর 1 17, তাহলে এই যে 176। তাহলে সেই 176টা আমি এখানে বসাবো। এখানে যদি 5 দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যেত। দেখো 4 নিয়েছি, তাই এখানেও 4 হবে, এখানেও 4 হবে, তাই এখানে 176 হবে। এবার 176 অর্থাৎ এই 4 দিয়ে কিন্তু আমি এই 2টাকে গুণ করলাম, গুণ করার পরে 176 পেলাম। পাওয়ার পরে এই যে 6 আছে, কত হলে 15 হবে, 9 হাতে আমার 1, 7 আর 1 8 আর 1 9, তাহলে 19টি চারা গাছ অবশিষ্ট থাকছে। তাহলে আমরা নিচে লিখতে পারি কি বলতো, বাগানের প্রত্যেকটি, এখানে আমরা লিখে দিই, দেখো অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগালে, এখানে সমান সংখ্যক গাছ লাগালে, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগালে আমাদের কিন্তু বলেছিল সমান সংখ্যক গাছ লাগানোর পরে অবশিষ্ট থাকবে কয়টি গাছ, তাই না? তো আমাদের যেহেতু ভাগশেষ 19 রয়েছে, তাহলে অবশ্যই অবশিষ্ট থাকবে 19, তাই না? লাগানোর পর 19টি চারা অবশিষ্ট থাকবে, 19টি চারা অবশিষ্ট থাকবে। তো এই যে এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অঙ্কটা। খ নম্বরের অঙ্ক বলেছিল যে কতটি গাছের চারা অবশিষ্ট থাকবে। যেহেতু আমাদের ভাগ ফলে 19 অবশিষ্ট আছে, ভাগশেষ আছে, তাই এইটা আমাদের এখানে যদি এই 2টা এখানেও ধরো আমার 195 আসতো, তাহলে 195 আর 195 মিলে গেলে 0 হয়ে যেত। তখন আমরা কি লিখতাম বলো তো? তখন আমরা লিখতাম যে বাগানের প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে একটি চারাও অবশিষ্ট থাকবে না, কারণ এই যে 0 চলে আসতো, কিন্তু এখানে যেহেতু 0 আসেনি, 19 এসেছে, তাই আমরা এখানে লিখব যে 19টি চারা অবশিষ্ট আছে। তো এবার আমাদের গ নম্বরটা বলেছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বের করতে হয়, এবং এটা কিন্তু আমরা শিখেছি এই যে 1.1-এ, তাই না? 1.1-এ ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা যোগ করে কিভাবে বর্গমূল বের করা যায় সেটা আমরা শিখেছিলাম। তো সেইভাবে আমরা আর কি করব। এখন দেখো খরচের সংখ্যা কত বলো তো? খরচের সংখ্যা আমরা ক নম্বরে পেয়েছিলাম এই যে 7140, আর আমাদের মোট চারা গাছ ছিল কত? মোট চারা গাছ ছিল 595টি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে খরচের টাকা ও খরচের চারা গাছের বিয়োগফল। তো দেখো এখানে আমি লিখেছি যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল সমান, এই যে আমি ক নম্বরে পেয়েছিলাম এই যে খরচের সংখ্যা 7140, সেই 7140টা লিখলাম, আর এখানে মোট চারা গাছের সংখ্যা ছিল 595, সেটা লিখব। তো লেখার পরে এটা বিয়োগ করলে বিয়োগফল আসে, দেখো বিয়োগফল আসছে 6500
45, 6545 টাকা। এটা আসছে আমাদের বিয়োগফল। তো এইটা এখন আমাদের কি করতে হবে বলো তো, এইটার আমরা বর্গমূল বের করব। তো এইটার আমরা বর্গমূল বের করার চেষ্টা করি। দেখো এখানে 6545কে বর্গমূল করলে এখানে আমাদের এই দুইটা সংখ্যা আর এই দুইটা সংখ্যা, তাহলে 2 জোড়া আছে, তাহলে আমরা জোড় হিসাবে কাজ করতে পারি। তো এমন একটা সংখ্যা এখানে আমরা নিতে হবে যেই সংখ্যাটা সেই সংখ্যা দ্বারাই গুণ করলে আমাদের 65 বা 65-র কাছাকাছি যেতে পারি। হয়তো বিষয়টা বুঝতে একটু কষ্ট হলো, আমি আবারও বলি, এখানে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যে বর্গ সংখ্যাটা 65 বা 65-র কাছাকাছি যাবে। অর্থাৎ বর্গ সংখ্যা কাকে বলে আমি তো একটু আগেই বললাম। এখানে যেমন 9 নিলাম, 9 নিলে কি এখানে যদি আমি 9 নিই তাহলে 9 নং 81, এখানে 81 অনেক বড় হয়ে যায়। এখন যদি আমি এখানে 5 নিই তাহলে এখানে যদি 5 হয় এখানে হবে 5 5 25, 25 অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি 6 নিই, 6 নিলে 6 6 36, 36 অনেক কম। আচ্ছা, তাহলে আমরা যদি 8 নিই, 8 8 কত, 8 8 64, তাহলে এখানে 8, এই দেখো এখানে যদি আমি 8 নিই তাহলে 8 গুণ 8 স্কোয়ার মানে কি একই জিনিস দুবার গুণ, তাহলে 8 8 64। এই যে 64টা, এই 64টা আমি এখানে বসাচ্ছি আর এই 8টা আমি এখানে বসাচ্ছি। তো বসানোর পরে এখন দেখো 65 থেকে 64 বাদ দিলে 1 হয়, আর এই যে 1 জোড়া, এই 1 জোড়া আমি নামিয়ে নেব। নেওয়ার পরে এখন এখানে যে 8 দিয়েছিলাম, 8-এর ডবল কত বলো তো, 8 দুগুণে 16, সেই 16টা আমি এখানে নিয়েছি। এখন হচ্ছে আমি কি করব বলো, এখানে তো আমার এর কাছাকাছি যায় এমন কোনো সংখ্যা নেই, কারণ এই সাইডে দেখো আর কোনো সংখ্যা নেই। এখন এখানে হয়েছে 16, এখানে যদি আমি 1 নিই, এই 1 তো আমার এখানেও নিতে হবে, তাই না? এখানে যদি 1 নিই সেই 1 এখানেও নিতে হবে, তাহলে এখানে 61 হয়ে যাচ্ছে। তো 161 তো এমনিতেই বেশি 145-এর থেকে, তারপরে এখানকার যে সংখ্যা দ্বারাই গুণ করি আরও বেশি হয়ে যাবে। এখানে যদি 2 নিই এখানে আমার 162 হয়ে যাচ্ছে, তাহলে 162কে 2 দ্বারা গুণ করলে আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে আমাকে 0 নিতে হবে। তো এখানে আমার 0 বসাতে হবে, এই যে 0 0 গুণ করলে এখানেও আমার 0 হয়ে যায়। তো এই 0 দিয়ে যদি আমি এই 0 গুণ করি 0, 0 দ্বারা 16কে গুণ করলে 0, তো 145 আমার অবশিষ্ট থাকে, 145 অবশিষ্ট থাকে। তো এখন আমার লিখতে হবে কি বলতো, যেহেতু 6565 এর বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 165 থেকে যাচ্ছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, কারণ কোনো সংখ্যার ভাগশেষ যদি থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। দেখো এখানে আমি লিখেছি যেহেতু 6545 এর বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 145 থাকে, তাই 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো আমাদের দেখো এখানে আমাদের অ্যান্সার এসেছিল 80। দেখো এখানে এই যে এখানে আমাদের অ্যান্সার এসেছিল কত, 80। তো সেই 80কে আমি এখানে লিখেছি যে 80 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, কারণ এখানে 80 + 1 সমান কত, 81। তাহলে আমরা জানি কি 81 অবশ্যই পূর্ণবর্গ হবে, কারণ এখানে দেখো এখানে যদি আমি 81 নিই তো এই দুইটা মিলে 1 জোড়, তাহলে এখানে আমরা যদি 9 নিই, 9 নং কত, 9 নং 81। তো এখানে তাহলে তো অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাই না? এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো আমরা এই জন্যই আর কি 81 বানানোর জন্য 1 নিয়েছি। তো এখন আমার কি করতে হবে বলো তো, এখন আমাদের কাজ হচ্ছে এই 81টা নেওয়ার পরে যে সংখ্যাটা আসলে এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। যে এখানে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে বলো তো। ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বানাবো এই যে 6561 মাইনাস 6545, তো এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখো এই যে 16 এসেছে না অ্যান্সার, তাহলে এই 16টাই হচ্ছে আমাদের গ নম্বরের ফাইনাল অ্যান্সার, যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ গ নম্বরটা একটু বড় ছিল, তো বুঝতে একটু অসুবিধা হওয়ারই কথা। যদি তাও বুঝতে না পারো ভিডিওটা প্লিজ 2 বার দেখে নিও, আর যদি তাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।